দেখো আমরা গত ক্লাসে ট্রানজিস্টর শুরু করছিলাম। আজকে সেই ট্রানজিস্টর থেকে আমরা পড়ব। গত ক্লাসে বলছিলাম ট্রানজিস্টর যে আমাদের তিনটা জিনিস থাকে, এমিটার, কালেক্টর এন্ড বেস। এই তিনটার মধ্যে কালেক্টরের বেশি পুরুত্ব থাকে বা সংগ্রাহকের বেশি পুরুত্ব থাকে, তারপর থাকে এমিটারের, তার সবথেকে কম পুরুত্ব থাকে বেজের। এখন কোশ্চেন আসে কালেক্টর কেন আমার বেশি পুরুত্ব থাকবে? কারণ আমি লিখতেছি না, একটু মনে রাখবা যে সাপ্লাই থেকে চার্জ ক্যারিয়ার যখন এমিটারে আসবে, মানে যে সাপ্লাই করতেছে সেখান থেকে যখন কালেক্টর বা ক্যারি এই চার্জ ক্যারিয়ারে আসবে, চার্জ ক্যারিয়ার যখন এমিটারে আসবে তখন এমিটার সেই চার্জ গুলাকে বেজের মাধ্যমে কালেক্টরে পাঠাবে। তুমি এইখানে এই চিত্রটা যদি দেখো, প্রথমে সাপ্লাই থেকে কোথায় আসবে? সাপ্লাই থেকে যখন এমিটারে আসবে, এই সাপ্লাই থেকে যখন এমিটারে আসবে, এমিটারের মাধ্যমে বেজে আসবে। ওই বেজ ওই কারেন্টটাকে দেখো কোথায় পাঠাবে? কালেক্টরে পাঠাবে। ফলে কালেক্টরে কি অনেক বেশি পরিমাণে কারেন্ট চার্জ থাকবে। এই চার্জ বাহকগুলোর মধ্যে ক্রমাগত সংঘর্ষ হবে। তাহলে সংঘর্ষ যদি হতে থাকে তখন কি বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে। আর এই তাপকে প্রতিহত বা প্রতিরোধ করার জন্য কালেক্টরটাকে বেশি পুরু হতে হয়। এর পুরুত্বের কথা তো বললাম, তাহলে যদি তুমি চার্জ তড়িৎ পরিবহনের ক্ষেত্রে যদি বলো, তড়িৎ পরিবহন কি হবে? চার্জ ক্যারিয়ার যত বেশি, তড়িৎ পরিবহন তত বেশি হবে। এটা হচ্ছে ডোপিং। ডোপিং এর উপর কি হবে? এমিটারে বেশি ডোপিং করা হয়, যার জন্য এমিটারে বেশি বিদ্যুৎ পরিবহন হয়। তারপরে কালেক্টর সবচেয়ে কম হয় হচ্ছে তোমার বেজে। এখন এইখানে তোমার বলা আছে ট্রানজিস্টরের মেকানিজম, কিভাবে ট্রানজিস্টর কাজ করে। কিভাবে ট্রানজিস্টর কাজ করে এটা লাগে না, তারপর একটু দেখতে পারো। দেখো এটা হচ্ছে তোমার এনপিএন ট্রানজিস্টর, তাহলে এমিটার বেজার, এটা হচ্ছে কালেক্টর। বা এইটাকে এইভাবে প্রকাশ করা যায়, দুইটা কিন্তু একই। এনপিএন ট্রানজিস্টর এইভাবে প্রকাশ করা যায়, এটাকে এভাবেও প্রকাশ করা যায়। দেখো ক খতে কি এনপিএন ট্রানজিস্টর দেখানো হয়েছে। বাম দিকের চিত্রে এইটা এমিটার বেস জাংশনকে সম্মুখী চোখে রাখা হয়েছে। দেখো অ্যামিটার এবং বেস এই দুইটা, এটা কি ডায়োড না? দুইটা মিলে একটা ডায়োড হয়েছে। ডায়োড এটা পজিটিভ, পজিটিভটা দেখো ব্যাটারি পজিটিভের সাথে যুক্ত আছে না? তাহলে এটা কি ফরওয়ার্ড বায়াসে আছে। তার মানে কি এই এন টাইপে কি থাকে? ইলেকট্রন থাকে। ইলেকট্রন গুলো কোথায় যাবে? এই হোলে চলে আসবে, মানে পি টাইপে চলে আসবে। অ্যামিটার থেকে ইলেকট্রন গুলো কোথায় যাবে? অ্যামিটার থেকে ইলেকট্রন গুলা এই দুইটার জন্য ডায়োডে চলে, এই পি তে চলে আসতেছে, বেজে চলে আসতেছে। এমিটার থেকে ইলেকট্রন গুলা বেজে চলে আসতেছে। ফলে এমিটারে এখানে কি সৃষ্টি হবে? ইলেকট্রনের প্রবাহ, মানে কি বিদ্যুৎ প্রবাহ। এমিটারের যে তড়িৎ প্রবাহ সেটাকে আমরা বলতেছি আই। এমিটারের তড়িৎ প্রবাহটাকে আমরা বলতেছি আই। ইলেকট্রন গুলা পি টাইপে বা বেজে প্রবেশ করার ফলে সেখানকার এই পি টাইপে কি থাকে? পজিটিভ চার্জ থাকে না? সে পজিটিভ চার্জের সাথে মিলতে চায়। কিন্তু দেখো বেস কি অনেক পাতলা না? তা পাতলা হলে এখানে কি সবাই থাকতে পারবে? পারবে না। কিছু ইলেকট্রন মাত্র এই হোলের সাথে মিলবে, বাদ বাকি সব বের হয়ে যাবে। এজন্য দেখো মাত্র কত পার্সেন্ট মিলতে পারে এটা মনে রাখতে হবে, 5% মিলতে পারে। যেহেতু মিলতেছে সেজন্য খুবই সামান্য পরিমাণে বিদ্যুৎ প্রবাহ হবে, যেটাকে বলতেছে আইবি। এরপরে ডান দিকের বেস কালেক্টর জাংশনকে কিভাবে রাখছে? দেখো এই দুইটা জাংশনকে কিভাবে রাখা হয়েছে? পি টাইপ ব্যাটারি নেগেটিভের সাথে। তার মানে এটা তোমার রিভার্স বায়াসে আছে। আর এইটা যেহেতু তোমার পজিটিভের সাথে যুক্ত আছে, এই এই প্রান্তটা, তার মানে কি এই কালেক্টরটা বেশি পজিটিভ। কারণ কালেক্টরটা এমনিতেই পুরো ছিল বেশি, আবার পজিটিভের সাথে যুক্ত, সেজন্য কালেক্টরটা বেশি পজিটিভ। তো এমিটার থেকে যে বেজে ইলেকট্রন প্রবাহ হয়েছিল, এমিটার থেকে বেজে যে ইলেকট্রন গুলো গেছিল, এমিটার থেকে এই বেজে যে ইলেকট্রন গুলো গেছিল, সেই ইলেকট্রন গুলো আবার এখানে যেহেতু বেশি পরিমাণে পজিটিভিটি তৈরি হয়েছিল, সেই ইলেকট্রন গুলো এই কালেক্টরকে আকর্ষণ করবে এন অঞ্চলের দিকে, মানে দ্বিতীয় এন অঞ্চলের দিকে ধাবিত হবে। এন স্তর বা কালেক্টর ইলেকট্রন সংগ্রহ করে, বেজের ভিতর দিয়ে আসার সময় কিছু ইলেকট্রন বেজ অঞ্চলে হোল পূরণ করে যায়। ওই যে 5% হোলের সাথে মিলে যায় সেটাই বলছে। বাকি 95% কালেক্টরে চলে আসে। বেজ থেকে কালেক্টরের এই যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে এটাকে বলা হচ্ছে আইসি। বেজ অঞ্চল যাতে সামান্য পরিমাণে ইলেকট্রন হোলের সঙ্গে মিলিত হয়েছিল, হয়ে নিউট্রাল হয়ে গেছিল, সেই কারণে বেজকে হালকা ডোপিং করা হয়, আর এমিটারকে একটু বেশি ডোপিং করা হয়। তো সেই হিসেবে বেস প্রবাহ এবং কালেক্টর এই দুইটা মিলেই হবে হচ্ছে আমার
এমিটারের প্রবাহ। কি বললাম? এমিটারে বেশি ডোপিং করা হয়, এই জন্য এটা তড়িৎ প্রবাহ হবে আইবি এন্ড আইসি এর সমান। কেন? দেখো, তোমার ধরো 100% আসছে এখান থেকে, 5% যদি এই বেজে ব্যয় হয়ে যায়, বাকি 95% যদি এখানে আসে, দুইটা মিলেই তো তোমার এই আই হচ্ছে, আই সমান আইবি প্লাস আইসি, এই কারণেই হচ্ছে। সেম ভাবে পিএনপি ট্রানজিস্টরের মেকানিজমটা একটু দেখে নিও, একই, দুইটা একই, এটা লাগবে না। এবার একটু খেয়াল করো, হিসেবে আসো। পিএনপি ট্রানজিস্টর 10 টু দি পাওয়ার -8 সেকেন্ড সময়ে 10 টু দি পাওয়ার 8 ইলেকট্রন এমিটারে প্রবেশ করবে। যদি 1% বেজে নষ্ট হয়ে যায়, তার মানে 99% কোথায় প্রবেশ করবে? কালেক্টরে। তবে কালেক্টরের প্রবাহের অংশ এবং কালেক্টরের গেইন কত হবে? 99% মানে কত? 0.99। এটা হচ্ছে কতটুকু প্রবেশ করবে? 99% প্রবেশ করবে। আর কালেক্টরের গেইন কত হবে? সে 99টা গেইন করবে। তারপরে এবার বলতেছে অনুসন্ধানে কি কাজে কি বলছে একটু দেখো। দুইটা আলাদা পিএন জংশন ডায়োডকে পিঠাপিঠি জোড়া লাগিয়ে পিএনপি জাংশন তৈরি করা যাবে কি? হ্যাঁ, দুইটা পিএন জাংশনকে, দুইটা পিএন সংযোগ ডায়োড, মানে দেখো এখানে পিএন আবার পিএন। আমাদের কি দেখো, তুমি যদি পিএনপি ট্রানজিস্টর বলো বা এনপিএন ট্রানজিস্টর বলো, তাহলে এখানে কি হচ্ছে? এনপি হচ্ছে, পিএন হচ্ছে, পিএন হচ্ছে, এনপি হচ্ছে, কিন্তু কখনো একই জাতীয় দুইটা ডায়োড দিয়ে ট্রানজিস্টর তৈরি করা যাবে না। এই ব্যাখ্যাটা এখানে দিতে বলছে। এবার আসো ট্রানজিস্টরের প্রকারভেদ, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসগুলা। কনফিগারেশন অফ ট্রানজিস্টর, তুমি যে এনপিএন ট্রানজিস্টর দেখতেছো, পিএনপি ট্রানজিস্টর দেখতেছো, এখানে কি হতে পারে? কমন বেজ হতে পারে, কমন অ্যামিটার হতে পারে, কমন কালেক্টর হতে পারে, মানে সাধারণ পিট বিন্যাস, সাধারণ নিঃসারক বিন্যাস এবং সাধারণ সংগ্রাহক বিন্যাস, এই তিনটা জিনিস তোমার হতে পারে। তাই প্রথমে আসো, এখানে আমার বলছে সাধারণ, আচ্ছা তাহলে ট্রানজিস্টরের কনফিগারেশন কত? 3 প্রকার। প্রথমে আসো সাধারণ পিট বিন্যাস বা কমন বেজ। প্রথমে আসতেছে এখানে কি? কমন বেজ সার্কিট। চিত্রটা দেখো, কমন বেজ কেন? দুইটা ইনপুট এবং আউটপুটের মধ্যে আইবি মানে কমন বেসটা থাকতেছে। তুমি যদি কমন নিঃসারক দেখো, আই দেখো, ইনপুট আউটপুটের মধ্যে আইটা কমন। তুমি যখন কমন কালেক্টর দেখবা, তখন দেখো ইনপুট আউটপুটের মধ্যে এই যে আইসি, এটা হচ্ছে কমন। এইগুলা, এখানে চিত্রটা বুঝতে হবে, চিত্রটা বুঝতে হবে, কারণ এইগুলাই তোমার সৃজনশীলে থাকবে, এইগুলো তোমার সৃজনশীলে থাকবে। এখানে দুই ধরনের ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর। কি করে বুঝলাম? খেয়াল করব, আমরা বলছি পি থেকে সর্বদা এন এর দিকে যাবে হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে এইটা পি, তার মানে কি এটা এন, তাহলে অবশ্যই এটা এন হবে। এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। তাহলে আমরা প্রথমে আইডেন্টিফাই করে নিলাম এটা কোন ট্রানজিস্টর। যে কোনো একটা থাকবে, দুইটাই থাকবে না, দুইটাই থাকবে না, কিন্তু প্রক্রিয়া তো কিন্তু দুইটার জন্য একই, প্রক্রিয়া দুইটার জন্য একই। খেয়াল করো, এখানে আমাদের ইনপুট সিগন্যাল, এটা যেহেতু, এটা হবে কি এমিটার সাইড, এটা আমাদের বেজের সাইড, যেহেতু কমন বেজ বলতেছে তাহলে এটা বেজ হবে, তাহলে এটা হবে আমার কালেক্টর সাইড। তাহলে প্রত্যেকের কারেন্ট কি হবে? এই এমিটারের কারেন্ট আই, কালেক্টরের কারেন্ট আইসি, আর এটার কারেন্ট বলবো আইবি। এটা হচ্ছে ইনপুট সিগন্যাল দেওয়া হবে এখানে। আর আমরা এই বাইরে একটা রোধ, লোড রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, এই জায়গাটাতে আমরা আউটপুট পাবো। কি আউটপুট পাবো? এখানে আমরা ভি আউটপুট পাবো, এখানে আমরা ভি আউটপুট পাবো, আর এই জায়গাটাতে আমরা ভি ইনপুট দিব, ভি ইনপুট দিব। এই ইনপুটের একটা রোধ থাকবে, এই রোধটাকে আমরা আর ই বলবো। আউটপুটের রোধটাকে এখানে আরসি বলা হচ্ছে, আউটপুটের রোধটাকে এখানে আরসি বলা হচ্ছে। এটা তাহলে ইনপুটটাকে ই, আউটপুটটাকে এখানে সাধারণত সি দ্বারা প্রকাশ করা হচ্ছে, সি দ্বারা প্রকাশ করা হচ্ছে। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবা, এনপিএন ট্রানজিস্টর বা টেকনিকের ক্ষেত্রে মনে রাখবা, এই যে ব্যাটারিগুলা, এই ব্যাটারিগুলা আমরা কিভাবে দিব? এই বেস যে পাশে থাকবে, বেস যেদিকে থাকবে,
বেস যেদিকে থাকবে তার ব্যাটারির বড় প্রান্ত ঠিক সেই দিকে দিতে হবে। আবার কালেক্টর যেদিকে থাকবে ব্যাটারির বড় প্রান্ত ঠিক সেদিকে দিতে হবে। দেখো এখানে আইসি কালেক্টর এই পাশে আছে, ব্যাটারির বড় প্রান্ত সেই পাশে। এইখানে বেস এই জায়গাটাতে আছে, ব্যাটারির বড় প্রান্ত সেইখানে দিতে হবে। এইটা, এই কথাটা একটু মনে রাখতে হবে। এবার একটু খেয়াল করো, একটু বুঝো। এই ইনপুট যখন তুমি দিচ্ছ, ইনপুটের সাথে কোন কারেন্ট আছে? আই কারেন্ট আছে না? দেখো এখান থেকে যখন তুমি ইনপুট দিবা সেটা এইভাবে এমিটার এখানে আসবে না? তাহলে আইটা হচ্ছে ইনপুটের কারেন্ট। সেম ভাবে আরসি টা আমার আউটপুট ছিল, আউটপুটের রোধ, এইখানে আমরা ভি আউটপুট পাবো। তাহলে আরসি এর সাথে আইসি যুক্ত আছে। তাহলে এইটা মনে রাখবো যে আউটপুটের কারেন্ট হচ্ছে আমার আইসি, ইনপুটের কারেন্ট হচ্ছে আমার আই। কমন বেজের ক্ষেত্রে আউটপুট কারেন্ট ইনপুট কারেন্ট কি বোঝা গেছে? আই আউটপুট মানে হচ্ছে আইসি, এন্ড আই ইনপুট মানে হচ্ছে আইই। এইটা যদি হয়, এইটা যদি হয় তাহলে এখানে আমরা বলবো কারেন্ট গেইন। এইখান থেকে আমরা বের করব সিবি দিয়ে, মনে রাখবো কমন বেস। এখান থেকে আমরা কি বের করব? কারেন্ট গেইন মানে কি? প্রবাহ লাভ। লাভ মানে কি? প্রবাহ লাভ মানে সর্বদা মনে রাখবা লাভ মানে কি? তুমি যদি সিম্পল লাভের কথা চিন্তা করো, লাভ মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট। তাহলে কারেন্ট গেইন মানে কি হবে? কারেন্ট গেইনটাকে আমরা এ আই দ্বারা প্রকাশ করতে পারি। কারেন্ট এই আউটপুটের কারেন্ট বা ইনপুটের কারেন্ট, তাই তো হবে। লাভ মানে বললাম আউটপুট বা ইনপুট, তাহলে আউটপুটের কারেন্ট বা ইনপুটের কারেন্ট। তাহলে এখানে আই আউটপুটের কারেন্ট কি বললাম? আইসি। আই আউটপুটের কারেন্ট হচ্ছে আইসি, ইনপুটের কারেন্ট হচ্ছে আইই। তাহলে এখান থেকে আমরা বলবো আইসি বাই আইই। কমন বেসের ক্ষেত্রে এই জিনিসটা আসছে আইসি বাই আইই। এইটাকে টেক্সট বুকে বলা হয়েছে আলফা। কারেন্ট গেইন বা প্রবাহ বিবর্ধন গুণক। প্রবাহ বিবর্ধন গুণক, ইংরেজি টার্মগুলো সহজ কিন্তু বাংলা টার্মগুলো একটু ঝামেলা। দেখো এখানে বলতেছে প্রবাহ বিবর্ধন গুণক। আচ্ছা, তাহলে এটা গেল আমার কারেন্ট গেইন। তো সবসময় কারেন্ট গেইন বের করতে বলবে এমনটা তো না। তোমার মাঝে মাঝে এবার বললো তোমার ধরো ভোল্টেজ গেইন, তোমার বের করতে বলবে কি? ভোল্টেজ গেইন। তা ভোল্টেজ গেইন মানে কি? ভোল্টেজ গেইনটাকে এবি দ্বারা প্রকাশ করা হয়, ভি আউটপুট বাই ভি ইনপুট। তা ভি আউটপুট মানে কি? ভি সমান আই আর না? তা এখানে আউটপুটের কারেন্ট কোনটা? আইসি। আর রোধ কি? আরসি। তাহলে আইসি আরসিটা কি হবে এখানে? আউটপুটের ভোল্টেজ। আইসি ইনটু আরসি। ভি ইনপুট কি হবে? ইনপুটের কারেন্ট কি? আইই। ইনপুটের রোধ বললাম আরই। তাহলে এখান থেকে আমরা বলবো আইই ইনটু আরই। আইই ইনটু আরই। দেখো তো আইসি বাই আই, এই জিনিসটা আইসি বাই আই যে জিনিসটা, এইটা আমরা উপরে পেয়েছি না? এই যে উপরে বসে সাইডে আইসি বাই আই সমান আলফা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি আবার? আলফা ইনটু আর সি বাই আর ই। এটা তো লেখা যায়। তাহলে ভোল্টেজ গেইন সমান কিন্তু এগুলো সূত্র। ভোল্টেজ গেইন সমান এগুলো সূত্র। তারপরে তোমার এখান থেকে বলবে পাওয়ার গেইন মানে কি? ক্ষমতা। ক্ষমতা গেইন মানে কি? সে একইভাবে পি আউটপুট বাই পি ইনপুট দিবা। তা পি আউটপুট মানে কি? পি সমান ভি আই। তাহলে ভি আউটপুট ইনটু আই আউটপুট। এখানে কি দিবা? ভি ইনপুট ইনটু আই ইনপুট। তা ভি আউটপুট সমান কি? ভি আউটপুট সমান আমরা কি পেয়েছি এখানে? আইসি আর সি। আইসি আর সি ইনটু আই আউটপুট সমান কি? আই আউটপুট সমান তো আইসি। ভি ইনপুট সমান কি? আই ই আর ই। আর এখানে আই ইনপুট মানে ছিল হচ্ছে আই। তাহলে আইসি বাই আই মানে তো আলফা, আইসি বাই আই মানে আলফা। তাহলে এখান থেকে কি আসতেছে? আলফার স্কয়ার আসতেছে না? আলফার স্কয়ার ইনটু আর সি বাই আর ই। আবার দেখো এইখান থেকে ভি আউটপুট বাই ভি ইনপুট মানে কি? ভোল্টেজ গেইন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভোল্টেজ গেইন ইনটু আই ইনপুট বাই আই আউটপুট বাই আই ইনপুট, আইসি বাই আই। ভোল্টেজ গেইন ইনটু আইসি বাই আই।
তাহলে এখানে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম জিনিস। তাহলে এখানে আমরা কমন বেজের ক্ষেত্রে তিনটা সূত্র কিন্তু এই জায়গাটাতে আমরা বের করে ফেলেছি। এবার দেখো এখানে আমরা কতগুলো সম্পর্ক স্থাপন করতে পারি এভি এর সাথে এপি এর। আচ্ছা, পাওয়ার গেইনটাকে আমরা এপি দ্বারা প্রকাশ করতে পারি। পাওয়ার গেইনটাকে আমরা এপি দ্বারা প্রকাশ করতে পারি। এইখানে যদি ইনপুট সি হতো, ইনপুট যদি সি হতো, আউটপুট যদি আই, এই আই হতো, তখন কিন্তু সব উল্টাই যেত। এগুলা এগুলা সব তখন উল্টাই যাইতো। তো এটা আমাদের অতটা প্রয়োজন নাই। তাহলে এই সূত্রগুলা আশা করি কিভাবে আসছে এটা বোঝা গেছে। আচ্ছা, এই আলফা এর মান একটা কথা আছে এই জায়গায়, আলফা এর মান আইসি কি আউটপুটের কারেন্ট না, আর আই কি ইনপুটের কারেন্ট না? ইনপুট যতটুকু দিবা আইসি তো কিন্তু এতটুকু পাওয়া যাবে না। সেজন্য এখানে বলা হয় আলফা এর মান সর্বদা এক অপেক্ষা কম হবে। কখনো আলফা এর মান এক থেকে বেশি হয় না। এক থেকে বেশি সাধারণত হয় না। এবার আসো, এটা আমরা দেখে ফেলেছি। এরপরেরটা আসো কমন এমিটার। এটা ইম্পর্টেন্ট। কমন এমিটার চিত্র বুঝতে হবে আগে আমাকে। কমন এমিটারের ক্ষেত্রে এখানেও সেম, সবকিছুই সেম। এনপিএন ট্রানজিস্টর বা পিএনপি ট্রানজিস্টর যেটাই হিসাব করো একই হিসেব আসবে সবগুলা। আইসি এখানে শুধু আইইটা হবে কমন বেস। এখানে ট্রানজিস্টর গুলো তোমাকে আঁকতে হবে। তুমি একটা ট্রানজিস্টর আঁকবা প্রথমে, একটা ট্রানজিস্টর প্রথমে তুমি এঁকে নিবা, একটা ট্রানজিস্টর প্রথমে তুমি এঁকে নিবা, নিয়ে আইটা কমন করে দিতে হবে তোমাকে। এখানে আই দেখো কমন, এগুলো আঁকা থাকবে, তোমাকে আঁকতে হবে না। দুইটা ইনপুট আর আউটপুটের মধ্যে আই কমন বলে এটাকে আমরা বলতেছি কমন এমিটার। আচ্ছা, ইনপুটের সিগন্যাল, তাহলে সে একইভাবে ইনপুটের কারেন্ট দাও আই ই, ইনপুটের রোধ হচ্ছে তোমার আর ই, আউটপুটের রোধ দেওয়া আছে আউটপুটের কারেন্ট আইসি, এন্ড আউটপুটের ভোল্টেজ পাবো আমরা ভি আউটপুট বা ভি নট, আর এখানে আমরা ভি ইনপুট দিব, ভিআই দিব। কি বলছি, ভিবি যে পাশে থাকবে, আই বেস যে পাশে থাকবে সেই পাশে ব্যাটারি পজিটিভ প্রান্ত, এন্ড আইসি যে পাশে থাকবে সেই পাশে ব্যাটারি পজিটিভ প্রান্ত। সি যে পাশে থাকবে, দেখো ব্যাটারি পজিটিভ প্রান্ত কিন্তু সি যে পাশে থাকবে, আইবি যে পাশে সেইভাবে এইভাবে সাজাতে হবে। যদি তোমাকে কখনো এই আঁকতে বলে, না আঁকতে বললে তো কোনো সমস্যা নাই, না আঁকতে বললে কোনো সমস্যা নাই। আচ্ছা, তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাবে এটা নিয়ে তো কোনো ঝামেলা হওয়ার কথা না, কারণ পি থেকে এর দিকে যাবে আমরা সর্বদা বলেই দিয়েছি। এখানেও একইভাবে, এখানেও একইভাবে তোমাকে তিনটা জিনিস বের করতে হবে। প্রথমে কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন। তো এইখানটাতে আসি এবার আমরা। প্রথমে আসো কারেন্ট গেইন। কারেন্ট গেইনটাকে তুমি এআই দ্বারা প্রকাশ করো। এআই মানে কি, আউটপুটের কারেন্ট ডিভাইডেড বাই ইনপুটের কারেন্ট। আউটপুটের কারেন্ট বাই ইনপুটের কারেন্ট। এই জায়গায় আউটপুটের কারেন্ট কি, আউটপুটের কারেন্ট আইসি, ইনপুটের কারেন্ট কি, ইনপুটের কারেন্ট আইই। আইই না কিন্তু, এবার ইনপুটের কারেন্ট কি হচ্ছে দেখো, আউটপুটের কারেন্ট এই আইসি সমান কি আরসি এর সাথে যুক্ত, তাহলে এটা হচ্ছে আউটপুটের কারেন্ট। এই ইনপুটের কারেন্ট হচ্ছে আইবি, যেহেতু ইনপুটের সাথে আইবি যুক্ত। তাহলে এই জায়গায় কারেন্ট গেইন তোমার কি হবে, আইসি বাই আইবি, আইসি বাই আইবি। দেখো এই জায়গায় বুঝবা কিভাবে, ই নাই, ই নাই বলে এটা কি কমন এমিটার। আগেরটা যেটা করছিলাম এখানে দেখো বি নাই, আমরা আইবি নাই, তার মানে কি কমন বেস, যেটা অ্যাবসেন্ট থাকবে সেইটা, এটা ভুল হওয়ার কথা না। কমন বেস মানে কি, সেটা অ্যাবসেন্ট থাকবে, আইবি অ্যাবসেন্ট থাকবে। কমন এমিটার মানে কি, সেখানে আই অ্যাবসেন্ট থাকবে, তাহলে আইসি বাই আইবি, আইসি বাই আইবি এটাকে বলা হয় বিটা, এটাকে বলা হয় বিটা। এই বিটাকে বলা হয় প্রবাহ লাভ। আগেরটা ছিল প্রবাহ বিবর্ধন গুণক, আর এই বিটাটাকে বলা হয় সাধারণত প্রবাহ লাভ। এই কথাটার পার্থক্য হচ্ছে এটা।
তারপরে তুমি এখানে বের করো ভোল্টেজ গেইন এভি। এভি সমান কি ভি আউটপুট বাই ভি ইনপুট। ভি আউটপুট সমান কি আইসি ইন্টু আর সি। নিচে ইনপুট কি হবে, ইনপুটের কারেন্ট হচ্ছে আইবি, আর ইনপুটের রোধ কি বলছিলাম, আচ্ছা আর ই না বলে আমরা আরবি বলবো এখানে, যেহেতু ইনপুটের বেজের সাথে যুক্ত, তাহলে এখানে আমরা আরবি বলবো। তাহলে এটা আসতেছে বিটা ইন্টু আর সি বাই আরবি, আউটপুটের রোধ বাই ইনপুটের রোধ। এরপরে তোমার পাওয়ার গেইন বের করতে বলবে পিভি। পিভি সমান কি পি আউটপুট বাই পি ইনপুট। তা পি আউটপুট সমান কি ভি আউটপুট বাই ভি ইনপুট ইন্টু আই আউটপুট বাই আই ইনপুট। তা ভি আউটপুট বাই ভি ইনপুট মানে হচ্ছে এভি ভোল্টেজ গেইন, তা ভোল্টেজ গেইন ইন্টু আই আউটপুট মানে হচ্ছে আইসি, আর আই ইনপুট মানে হচ্ছে আইবি। এখান থেকে আমরা বলতে পারি ভোল্টেজ গেইন ইন্টু আলফা, আলফা বলতেছে বিটা। আবার তুমি যদি এখানে ভি আউটপুটের এই মানগুলো বসাও, তাহলে কি এই এভি এর পরিবর্তে যদি তুমি বসাও, তাহলে কি আসে বিটা ইন্টু বিটা স্কোয়ার ইন্টু আর সি বাই আরবি, বিটা স্কোয়ার ইন্টু আর সি বাই আরবি। এটা হচ্ছে তোমার ভোল্টেজ গেইন। পাওয়ার গেইন এগুলা। ইনপুট আউটপুটের উপর সব নির্ভর করতেছে, তুমি চিত্র কোশ্চেনে কি আছে সেই হিসেবে এগুলো করবা, এগুলো কখনো মুখস্থ করতে যাবা না। এটা কিন্তু মুখস্থ করার জিনিস না, এগুলা এগুলা তোমাকে বুঝে বুঝে তাই অ্যান্সার করতে হবে, বুঝে বুঝে তাই অ্যান্সার করতে হবে। আচ্ছা, এবার দেখো এই জায়গায় আমরা আলফা একটা সূত্র পেয়েছি না, আলফার একটা সূত্র পেয়েছি, বিটার একটা সূত্র পেয়েছি। আলফার বিটার মধ্যে আমরা রিলেশন দেখব, আলফা ও বিটার সম্পর্ক। দেখো আমরা একটা সমীকরণ জানি, আই সমান আইবি প্লাস আইসি, আই সমান আইবি প্লাস আইসি। এইখানে তুমি আইসি দিয়ে ভাগ করো সবাই, আইসি দিয়ে যদি ভাগ করো তুমি এখানে কি পাবা, আই বাই আইসি এটা সমান আই বি বাই আইসি প্লাস ওয়ান থাকবে। আই বাই আইসি এখানে কি নাই, বি নাই, তাহলে কমন বেজ নাই, কমন বেজ এখানে, তাহলে কমন বেজ থাকলে সেটাকে আমরা বলি আলফা। বি সি এখানে নাই হচ্ছে এমিটার, তাহলে এটা হবে বিটা। মনে রাখবা ওর থেকে বিসিবি, বিটা সমান বিসিবি, বিসিবি। আচ্ছা বিটা সমান কি ছিল ওয়ান বাই, বিটা সমান ছিল হচ্ছে আইসি বাই আইবি, তাহলে এখানে আইবি বাই আইসি আছে উল্টা না, তার মানে এখানে আমরা ওয়ান বাই বিটা লিখতে পারি, ওয়ান বাই বিটা প্লাস ওয়ান। এখানেও তো উল্টা হয়ে গেছে, ভুলে যাও, এখানে যদি মনে না থাকে এখানে কি হবে, আইসি বাই আউটপুটের কারেন্ট বাই ইনপুটের কারেন্ট, এটা সমান ছিল আলফা, তাহলে এখানে উল্টা আছে, তাহলে ওয়ান বাই আলফা হবে, ওয়ান বাই আলফা সমান ওয়ান বাই বিটা প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান বাই আলফা সমান কি বিটা প্লাস ওয়ান বাই বিটা, আলফা সমান বিটা বাই ওয়ান প্লাস বিটা, এটা একটা সূত্র, আলফা সমান বিটা বাই ওয়ান প্লাস বিটা। এই জায়গা থেকে আবার আমরা লিখতে পারি বিটা সমান, দেখো এই জায়গা থেকে তুমি কি লিখতে পারো, ওয়ান বাই বিটা সমান তুমি এখানে লিখতে পারো এটা, বা ওয়ান বাই বিটা সমান ওয়ান মাইনাস আলফা বাই ওয়ান আলফা, তাহলে বিটা সমান কি আলফা বাই ওয়ান মাইনাস আলফা। তাহলে এখান থেকে আলফা দেওয়া থাকলে বিটার মান, বিটা দেওয়া থাকলে তুমি আলফা এর মান বের করতে পারবা। তাহলে আমরা কিন্তু তিনটা সূত্র থেকে আরো যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র কিন্তু এখানে বের করা শিখে গিয়েছি, আর আশা করি কখনো এইগুলা ভুল হবে না। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এগুলা, এই সূত্রগুলা বিশেষ করে। আমাদের পরীক্ষায় দুইটাই আসে, কমন কালেক্টরটা দিয়ে তেমন কোশ্চেন সাধারণত আমার আসে না। আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো, এখন আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো। আর কমন কালেক্টর দিয়ে গামা বলা হয়, যেটা তোমার ইন্টারমিডিয়েট লেভেলে আলোচনা করা নাই। শুধু একটুখানি বলে রাখি, এখানে দেখো কমন গাম এই এটাকে তুমি যদি বলো গামা, গামা সমান তোমার এখানে কি আসবে, আউটপুটের কারেন্ট কোনটা এখানে আইই, আউটপুটের কারেন্ট এই ই মানে কি আই হচ্ছে তোমার আউটপুটের কারেন্ট আই ই, বাই ইনপুটের কারেন্ট কি হবে আইবি, কারণ এই আইসিটা কি কমন কালেক্টর না এখানে, তাহলে আইসি কালেক্টর, ই বাই বি আসবে, এটাকে বলা হবে গামা। এই গামা এর মান
ওয়ান থেকে বড়। আর এই যে আমরা যেটা পেয়েছি বিটাও কিন্তু দেখো, হিসেব করে দেখো, বিটাও কিন্তু ওয়ান থেকে বড়, কিন্তু আলফা এর মান ওয়ান থেকে ছোট। আলফা এর মান ওয়ান থেকে ছোট। তাহলে আমরা সব এনপিএন ট্রানজিস্টর পড়ছি, এনপিএন ট্রানজিস্টর যা পিএনপি ট্রানজিস্টরের ঠিক তোমাকে তাই করতে হবে, সেটাই হবে। আচ্ছা, এখন আমরা একটু কতগুলো একটু জিনিস একটু আলোচনা করি, এরপরে ম্যাথে আসতেছি। একটু ছোট্ট করে সামারি করি। দেখো, আমাদের একটা ট্রানজিস্টর কেমন, এই হচ্ছে আমার একটা ট্রানজিস্টর। এখানে থাকবে আমার এমিটার, এখানে থাকবে বেস, আর এটা ধরো কালেক্টর। এমিটার, বেস এন্ড কালেক্টর। এই যে দুই ডায়োডের মাঝখানে কি থাকে আমার, ডায়োডের মাঝখানে কি থাকে, জেনার ভোল্টেজ থাকবে, মানে এটা দেওয়াল থাকবে। তুমি এখানে বলো যে দেয়াল ওয়ান, জে ওয়ান বলতে পারো, আর এটা জে টু বলতে পারো, বা এটা অ্যামিটারের জন্য, এটা অ্যামিটারের জন্য বা জে ওয়ান বলো, আর এটা হচ্ছে তোমার কালেক্টরের জন্য বা জে টু বলতে পারো, একটু মনে রাখার জন্য, একটু মনে রাখার জন্য। এবার আসো মোড, জে ওয়ান জে টু ব্যবহার। মোড বলতে অ্যাক্টিভ মোডে যদি থাকে, অ্যাক্টিভ মোডে যদি থাকে জে ওয়ান, মানে এই যে ডায়োডটা জে ওয়ান ডায়োডটা এই অ্যামিটার আর বেজ, মানে এটা যদি তোমার ফরওয়ার্ড বায়াসে থাকে, মানে এই দুইটা যদি তোমার, এই প্রথম ডায়োডটা যদি তোমার ফরওয়ার্ড বায়াসে থাকে, এবং এই দ্বিতীয় বেজ এবং কালেক্টর দিয়ে যে ডায়োডটা হয়েছে এটা যদি তোমার রিভার্স বায়াসে থাকে, তখন এইটা হবে অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা হবে। এগুলো একটু মুখস্থ রাখবা। যদি অ্যাক্টিভ মোডে না থেকে কাট অফ মোডে থাকে, কাট অফ মোডে থাকা মানে দুইটা রিভার্স বায়াসে আসবে, প্রথমটাও রিভার্স বায়াসে, দ্বিতীয়টাও রিভার্স বায়াসে, তখন এটা সুইচ হিসেবে ব্যবহার করা যাবে, মানে তখন সুইচ অফ হয়ে যাবে। যদি এটা তুমি স্যাচুরেশন মোডে নাও, স্যাচুরেশন মোডে নাও, স্যাচুরেশন মোডে দুইটাই ফরওয়ার্ড বায়াসে আসবে, মানে যখন তোমার দুইটা ডায়োডই ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন তোমার সুইচটা ওয়ান হয়ে যাবে। আর যদি অ্যাক্টিভ মোডের বিপরীতে রিভার্স অ্যাক্টিভ মোডে নিয়ে আসো, রিভার্স অ্যাক্টিভ মোড, যদি রিভার্স অ্যাক্টিভ মোডে নিয়ে আসো, তখন এইটা হবে রিভার্স বায়াস, এইটা হবে ফরওয়ার্ড বায়াস, তখন এটা ইনভার্টার হিসেবে কাজ করবে। তাহলে এরকম এমসিকিউ আসবে যে কখন ইনভার্টার হিসেবে কাজ করতে পারে, যখন প্রথমটা রিভার্স বায়াসে এবং দ্বিতীয়টা ফরওয়ার্ড বায়াসে থাকবে, তখনই তুমি এটা করতে পারবা। ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখে, দরকার নাই এগুলা, একটু দেখে নিতে পারো এমনি, এগুলা অতটা প্রয়োজন নাই। এই আইসি আইবিএল লেখচিত্রটা দেখতে পারো, এটা কেমন সমানুপাতিক সম্পর্ক, এই জন্য এই মূল বিন্দুগামী সরলরেখা। ট্রান্সফার বৈশিষ্ট্য লেখ, একটু দেখে রাখবে শুধু, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। ট্রানজিস্টর সিগন্যালকে দুই ভাবে বৃদ্ধি করা যায়, বেস কারেন্টের সাহায্যে কালেক্টর কারেন্টকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এই সিগন্যাল বৃদ্ধি করা মানে কি আউটপুট বেশি পাওয়া, আউটপুট যেটা ছিল সেটা বেশি পাওয়া। তো সেটা বেশি পাইতে গেলে কি করতে হবে, মানে আইসি যদি বেশি পাইতে হয় কি করতে হবে,
একটা হচ্ছে বেস কারেন্টের সাহায্যে কালেক্টর কারেন্টকে নিয়ন্ত্রণ করা, আর আউটপুট রোধকে ইনপুটের রোধের তুলনায় বেশি মানের ব্যবহার করা। ট্রানজিস্টরকে অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহারের সময় অ্যামিটারকে সম্মুখী ঝোঁকে রাখতে হয়, কালেক্টরকে বিপরীত ঝোঁকে রাখতে হয়। এটা মুখস্থ করবা। কমন বেস, কমন অ্যামিটার, কমন কালেক্টর, এই তিনটাতেই সাধারণত অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহার করা যায়। এর মধ্যে কমন হচ্ছে কমন এমিটারটা, বিবর্ধন হিসেবে সব থেকে বেশি ব্যবহার করা হয় কি কমন এমিটারটা। এই জন্য এখানে কমন এমিটারটাই তোমার দেখানো হয়েছে বিবর্ধন হিসেবে। এই যে বিবর্ধন হয়, ইনপুট আর আউটপুট সিগন্যালের মধ্যবর্তী দশা পার্থক্য হয়ে থাকে 180 ডিগ্রি। এবার অ্যাডমিশন টেস্টে এটা আসছে 180 ডিগ্রি হবে। ম্যাথ খুঁজতেছি, ম্যাথ তো পাচ্ছি না। বিবর্ধক মানে কি একটা দেখো, এইখানে যে সিগন্যালটা তার থেকে দেখো এটা আউটপুটে অনেক বেশি পরিমাণে সিগন্যাল পাওয়া গেছে। ইনপুটের সিগন্যালের তুলনায় আউটপুটের সিগন্যাল অনেক বেশি পাওয়া গেছে। তার মানে বেজ ও অ্যামিটারের মধ্যে একটা দুর্বল ইনপুট। এইটা কি অ্যামিটার, এটা হচ্ছে বেস। এখানে দুর্বল একটা ইনপুট দিতে হবে, অনেক বড় মানের আউটপুট একটা তুমি আরসি তে পাবা। কালেক্টর এবং এই অ্যামিটার এদের মধ্যে আউটপুট নেওয়া হবে। কোথায় পাবো? এই আরসি তে ভি আউটপুট পাবো। এখানে অ্যামিটার বিবর্ধক বলা হয়েছে কারণ দুইটার মধ্যে অ্যামিটারটা কমন আছে তাই। ভালো বিবর্ধন পাওয়ার জন্য এসি সিগন্যাল ভোল্টেজ ছাড়াও এখানে একটা ব্যাটারি ব্যবহার করতে হবে। এই ডিসি ভোল্টেজকে বলা হয় বায়াস ভোল্টেজ। এসি এর সাথে একটা ডিসি ব্যবহার করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে কি বায়াস ভোল্টেজ। এর মান এমন হয় যে এসি সিগন্যালের ঋণাত্মক অর্ধেকের সময় এমিটার বেস জাংশনে সম্মুখী ঝুঁকে থাকবে। মানে যখন এই নেগেটিভ অর্ধচক্রের জন্য আসবে, সাদা অংশটা হচ্ছে নেগেটিভ অর্ধচক্র, নেগেটিভ অর্ধচক্র যদি আসে, তাই এমিটার এবং বেস এই ডায়োডটা আমার যেন ফরওয়ার্ড বায়াসে থাকে, সেই জন্য আমাদের এই ভিভিটা নেওয়া হয়। ভিভিটা আমার যেন নেওয়া হয় সেই জন্য, যেন সম্মুখী ঝুঁকে থাকে, ফরওয়ার্ড বায়াসে থাকে। তা না হলে অ্যামিটার বেস জাংশন বিপরীত ঝোঁক প্রাপ্ত হবে আর আউটপুট সিগন্যালে কোনো প্রভাব থাকবে না। রিভার্স বায়াস থাকলে কি কোনো প্রভাব তো পাওয়া যাবে না আউটপুটে। রিভার্সে থাকলে আমরা কি দেখছি, কোনো আউটপুট পাবো না। সেজন্য এটা রিভার্স বায়াসে দেওয়া যাবে না, যার জন্য এটা আমাদের ভিভিটা ফরওয়ার্ড বায়াসে রাখবে। তখন আর অ্যাম্পলিফায়ার বিবর্ধন হবে না যদি রিভার্স বায়াসে থাকে। এনপিএন ট্রানজিস্টরে অ্যাম্পলিফায়ার কিভাবে কাজ করে, বিবর্ধন কিভাবে বাড়ায় সেটা বলা হয়েছে এখানে এনপিএন ট্রানজিস্টরে। এই সূত্রগুলা সব আমি ডিটেলসে বুঝাইছি কিভাবে হবে। ডিসি প্রবাহ বিবর্ধন, এসি প্রবাহ, এগুলা আলোচনা করার এখন আর কোনো বিষয় নাই। এই যে বিটা স্কয়ার, এরা অন্যভাবে লিখছে, আমি যেভাবে বুঝাইছি ওইভাবে বুঝাবা, কারণ ওইভাবেই তোমার মূলত অ্যান্সার করতে পারবা। দেখো, কমন এমিটার ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের আউটপুট রোধ কি কি দেওয়া আছে তুমি শুধু লিখে ফেলবা। এটা আরসি দিছে। প্রবাহ বিবর্ধন কমন এমিটার, প্রথমে ছিল কমন বেস, তারপর ছিল কমন এমিটার। কমন এমিটারে তাহলে কি পাওয়া যায়? বিটা পাওয়া যায়। অ্যাবসেন্ট কে? এমিটার। বিসিবি বলছিলাম, তাহলে এটা বি থাকবে। তাহলে বিটা সমান তোমার দিছে কত এখানে? 55। অ্যাম্পলিফায়ারের ইনপুট রোধ, অ্যাম্পলিফায়ারের ইনপুট রোধ তাহলে কি এটা আরবি। অ্যাম্পলিফায়ারের ক্ষমতা বিবর্ধন এপি। তো ভুলে গেলে কি করবা? তুমি ধরো ভুলে গেছো এপি, কি লিখবা? পি আউটপুট বাই পি ইনপুট, এটুকু তো মনে রাখতে পারবা। পি সমান কি? ভি আউটপুট ইনটু আই আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট ইনটু আই ইনপুট। ভি সমান আবার আমার কি পাই? ভি সমান হচ্ছে আই আর, আই বলতে এখানে কি আইসি আর সি ইনটু আউটপুটের কারেন্ট কি আইসি, এন্ড ভি ইনপুট মানে কি ইনপুটের রোধ হচ্ছে আইবি, কারণ কমন এমিটারের ক্ষেত্রে তো আইবিটাই হবে ইনপুটের রোধ। এখানে হবে আরবি ইনটু এখানে হবে তোমার আইবি। তাহলে আইসি আইবি, আইসি আইবি, তাহলে এটা কি বিটা না? তাহলে বিটার স্কয়ার ইনটু আসে হচ্ছে আরসি বাই আইবি, যেটা এখানে একবারে লিখছে। ভুলে গেলে বের করে নিবা, ভুলে গেলে বের করে নিবা, কঠিন কোনো কিছু না এগুলা। এইগুলা প্র্যাকটিস করবে, এগুলা থেকে সৃজনশীল আসবে ইনশাল্লাহ। একটা সিলিকন ট্রানজিস্টর ইনপুটের রোধ,
তাহলে এখানে আর ইনপুট দাও, কোনোটা বলে নাই তো যে কমন এমিটার নাকি কমন বেস, তাহলে এখানে তুমি এটা আর ইনপুট দাও। আইবি দেওয়া আছে, সংগ্রাহক প্রবাহ আই সি দেওয়া আছে, ট্রানজিস্টর রোধ মানে আউটপুটের রোধ দেওয়া আছে, এটা অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ বিভাজন এভি, তাই এভি সমান কি ভি আউটপুট বাই ভি ইনপুট। তা ভি আউটপুট সমান কি আই আউটপুট, আই আউটপুট। তা আই আউটপুট বলতে কি বুঝবো আমরা এখানে, আই আর, ভি আউটপুট মানে হচ্ছে আই আর, আর বলতে তো আর এল, আই আউটপুট বলতে এখানে আইসি বলতে হবে, কারণ কালেক্টর কখনো তোমার ইনপুট এখানে হিসেবে ব্যবহার করা হয় নাই বইয়ে এইভাবে, সেজন্য আইসি আর এল। আর তাহলে ভি ইনপুট কি আসবে এখানে, বেস প্রবাহ যেটা আইবি ইনটু এখানে তোমার আসবে আরবি, আইসি আইবি দিবা, আর এল বাই আর এন করবা, এখানে সরাসরি মান বসাই দিবা। বই কি করছে কি না করছে দেখার দরকার নেই, একবারে করে ফেলবা। ইনপুট ভোল্টেজ ভূমি প্রবাহ বের করো। কি কি আছে দেখো, অ্যাম্পলিফায়ার কমন এমিটার 2 কিলো ওহম সংগ্রাহক রোধ, তার মানে এটা হচ্ছে আউটপুটের আরসি, দুই প্রান্তের ভোল্টেজের মান এ, তার মানে এটা হচ্ছে ভি আউটপুট। দেখো বলছে কি সংগ্রাহক রোধের দুই প্রান্তের ভোল্টেজ, তার মানে কি আউটপুটের না এটা, এটা কিন্তু আউটপুটের, বুঝতে হবে তোমার। যদি প্রবাহ বিবর্ধন গুণক বিটা, বিটা কত দিছে 150 এবং ভূমির রোধ 500 ওহম, ভূমি বলতে কি আরবি, ইনপুটের ভোল্টেজ কত ভি ইনপুট, ভি ইনপুট সমান আমরা কি জানি আই ইনপুট বলতে আইবি, আইবি সমান আইবি ইন্টু আরবি। ইনপুটের রোধ কত দিছে, ভূমি রোধ দেওয়া আছে দেখো 500, এবং ইনপুটের কারেন্ট দেওয়া আছে, ইনপুটের কারেন্ট দেয় নাই, ইনপুটের কারেন্ট আমাকে বের করতে হবে আগে, মানে আইবি বের করতে হবে। ভি ইনপুট বের করতে গেলে আগে আমার আইবি বের করতে হবে, তাহলে আমার অন্যভাবে ভি ইনপুট বের করতে পারি কিনা দেখো তো, অন্যভাবে ভি ইনপুট বের করতে পারি কিনা। দেখো এখানে তোমার দেওয়া আছে বিটা দেওয়া আছে, বিটা দেওয়া আছে, তাহলে বিটা সমান কি, বিটা সমান কি, আমরা ভোল্টেজ বিবর্ধন সমান কি জানি ভি আউটপুট বাই ভি ইনপুট। তা আমি যদি ভোল্টেজ বিবর্ধনটা বের করতে পারি তাহলে এই ভি ইনপুট বের করতে পারবো, কারণ ভি আউটপুট আমার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি ভি ইনপুট সমান কি পাচ্ছি, ভি আউটপুট বাই ভোল্টেজ বিবর্ধন। তা ভি আউটপুটের জায়গায় রাখো, ভোল্টেজ বিবর্ধন সমান কি, ভোল্টেজ বিবর্ধন সমান কি বিটা ইন্টু আর এল বাই আর ইনপুট ছিল না, একটু আগে আমরা দেখো এখানে করছি, আর এল বলতে আউটপুটের রোধ যেটা, তাহলে এখানে সরাসরি মান বসাই দিবা, ভি ইনপুট পেয়ে যাবা, আর ভি ইনপুট পাইলে এখানে আর বি দিয়ে ভাগ করলে আইবি পেয়ে যাবা। ব্যাপারটা দেখো, একটা সাধারণ নিঃসারক বিবর্ধনের প্রবাহ লাভ, প্রবাহ লাভ, লাভ বলতে কি প্রবাহ বিবর্ধন গুণক থাকলে সেটা হয় আলফা, প্রবাহ লাভ বললে সেটা হয় বিটা। নিঃসারক প্রবাহ, নিঃসারক প্রবাহ, তাহলে আইই, তাহলে সংগ্রাহক ও পিট প্রবাহ কত হবে আইসি এন্ড আইবি কত হবে, এবং সেটা যখন সাধারণ পিচ মানে বেস কমন বেজে থাকবে তখন প্রবাহ বিবর্ধন গুণক বের করতে হবে। তো কমন বেজে থাকলে কি বের করতে হবে আলফা, তা বিটা দেওয়া থাকলে তুমি খুব সহজে আলফা বের করতে পারবা। আলফা সমান ওই যে বিটার যে সূত্র আছে ওইটা দিয়ে করতে পারো, বা অন্যভাবেও বের করতে পারো, আলফা সমান কি আইসি বাই আই, এভাবেও করতে পারো, ইচ্ছা কিভাবে করবা, অথবা বিটা বাই ওয়ান প্লাস বিটা দিয়েও করতে পারো। কারণ বিটা এর মান তোমার দেওয়া আছে 70/71, 70/71 ওই 0.986 আসে। এখন আসো আমাদের আইসি আইবি বের করতে হবে, আছে বিটা, বিটা সমান কি আইসি আর আইবি বের করতে হবে। তা আমি যদি কোনোভাবে আইসি বের করতে পারি তা আইবি তো সহজে বের করতে পারবো। তা বিটা সমান তোমার 70 দেওয়া আছে, বিটা সমান আইসি বাই আইবি, আইসি সমান আবার আই সমান তো আইবি প্লাস আইসি, তাহলে আইসি সমান কি আই মাইনাস আইবি। এই জায়গা থেকে আইবি এর মানটা আইবি সমান কি আসে
70/IC বা আইসি বাই বিটা এখানে বসাই দিছে, বা তুমি মান বসাই দাও, দিয়ে এই সমীকরণ থেকে মানটা বসাই দিবা, মানে আইসি এর মান বের, আইসি এর মানটা, আইসি সমান কি, তুমি এখানে 70 আইবি বসাতে পারো, অথবা তুমি এখানে আইবি এর মানটা বসাতে পারো। এখানে এরা আইবি এর মানটা বসাইছে, দিয়ে আইসি এর মানটা বের করে নিছে। আইসি এর মান বের করলে আইসি এর মান এখানে আইবি সমান আই মাইনাস আইসি এখানে বসাই দিয়ে তুমি এখানে আইবি এর মানটা বের করে নিতে পারো। নিঃসারক আইই, সংগ্রাহক আইসি, আলফা বের করতে হবে। আলফা সমান কি, আইসি বাই আই, তাহলে ডিরেক্টলি আলফা বের হয়ে যাচ্ছে। বিটা সমান কি, আলফা বের করলে ওখান থেকে বিটা বের করতে পারো, অথবা আইসি বাই আইবি, এখান থেকে তুমি বেস প্রবাহ বের করে নিবা। বেস প্রবাহ কি করে বের করতে হয়, এই যে আই মাইনাস আইসি, এমসিকিউ টাইপের এটা। দেখো, বেস কারেন্ট এটা হচ্ছে আইবি, অ্যামিটার কারেন্ট আইই, তাহলে এখান থেকে তুমি আইসি বের করে ফেলতে পারবা। কালেক্টর কারেন্ট আইসি বের করতে হবে, কারেন্ট গেইন আলফা, আলফা সমান কি আইসি বাই আই, আইসি বের করে তারপর আই করতে হবে। এই তুমি ডিরেক্টলি এখান থেকে চাইলে এভাবেও করতে পারো, আইসি বাই যে আই ছিল তাহলে তুমি এখান থেকে লিখতে পারো আই মাইনাস আইবি ডিভাইডেড বাই আই। একই জিনিস, পরেরটা দেখানোর প্রয়োজন আছে বলে মনে হয় না, এগুলো সব পারবা। দেখো, বিটা দেওয়া আছে, ইনপুটের রোধ দেওয়া আছে, ইনপুট ভোল্টেজের শীর্ষ মান যদি 0.01 হয়, কালেক্টর কারেন্টের শীর্ষ মান কত হবে, মানে আইসি বের করতে হবে। দেওয়া আছে হচ্ছে এটা ভি ইনপুট। আচ্ছা, বিটা সমান আমরা কি জানি, আর এখানে দেওয়া আছে হচ্ছে আর ইনপুট। বিটা সমান আইসি বাই আইবি, বিটা সমান জানি আমরা আইসি বাই আইবি। তা আইসি মানে তো হচ্ছে তোমার আউটপুটের কারেন্ট, তাই না? তা আইসি সমান আমরা কি লিখতে পারি, বিটা ইন্টু আইবি, বিটা ইন্টু আইবি। আইবি কি দেওয়া আছে, ইনপুটের কারেন্ট কি দেওয়া আছে, ইনপুটের কারেন্ট না, ইনপুটের কারেন্ট বের করতে হবে। দেখো, ইনপুটে ভোল্টেজ দেওয়া আছে, আমরা জানি ভি ইনপুট সমান কি আই ইনপুট ইন্টু আর ইনপুট, তাহলে এখান থেকে তুমি ইনপুটের কারেন্টটা বের করো। ইনপুটের কারেন্ট সমান কি ভি ইনপুট বাই আর ইনপুট, তা ভি ইনপুট কত দেওয়া আছে তোমার, ভি ইনপুট দেওয়া আছে 0.01, আর আর ইনপুট কত দেওয়া আছে 2 কিলো ওহম, 2 ইন্টু 1000, এই আই ইনপুটের মানটা এখানে বসাই দিবা, আই ইনপুট মানে আইবি, দিয়ে তুমি আইসি বের করে ফেলবা। সাধারণ নিঃসারক কমন এমিটার সংযোগে ব্যবহৃত এনপিএন ট্রানজিস্টরে প্রযুক্ত ভোল্টেজ মানে কি ভি ইনপুট 9 ভোল্ট, সংগ্রাহক বর্তনীতে লোড রোধ মানে আরএল, তার মানে এটা আর আউটপুট, এটা হচ্ছে ভি আউটপুট, কারণ দুই প্রান্ত এই আরএল এর দুই প্রান্তে বিভব মানে কি ভি আউটপুট। যদি প্রবাহ বিবর্ধন গুণক আলফা সমান এত হয়, তবে সংগ্রাহক নিঃসারক বিভব, সংগ্রাহক নিঃসারক বিভব মানে এটা কি বলছে, কমন এমিটার ও ভূমি প্রবাহ নির্ণয় করতে হবে। এই অনুযায়ী একটা চিত্র রাখতে হবে। এখন এরকম কোশ্চেন থাকলে চিত্র রাখতে হবে। সংগ্রাহক নিঃসারক বিভব বলতে এই কালেক্টর এবং অ্যামিটার এইটুকুর মধ্যে বিভব পার্থক্য বের করতে হবে, ওইটুকুর মধ্যে বিভব পার্থক্য বের করতে হবে, কঠিন কিছু না এটা। তাহলে এই সিই ভিসি যদি বের করতে বলে, এখন আমার কি করণীয়, এই টাইপের কমন এমিটারের ক্ষেত্রে, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে, কমন এমিটারে এনপিএন ট্রানজিস্টরে তোমার বিটা দেওয়া থাকবে, বাকি সব মান দেওয়া থাকবে। এখান থেকে কি কি আছে এখানে যদি আমরা আরো একটু দেখি, ভিস এখানে কি দেওয়া আছে দেখো, আউটপুট মানে কালেক্টরের যেটা, এটা হচ্ছে আউটপুট। আউটপুট বলতে এখানে ভিসিসি কে বলা হয়, ভিসিসি এটা হচ্ছে আউটপুটের বিভব দেওয়া আছে, এই জায়গায় তোমার ভিসিসি দেওয়া আছে। আবার তোমার ভিবিবিও দেওয়া থাকতে পারে, এখানে ভিবিবিও দেওয়া থাকতে পারে।
না দেওয়া থাকলে এটা বের করে নিতে হবে, আইবি ইন্টু আর ইনপুট, এই দুটো গুণ করলে তুমি ভিবিবি পেয়ে যাবা। এটা দেওয়া থাকতে পারে। বের করতে হবে কি সিই, মানে এই কালেক্টর এন্ড অ্যামিটার এইখানে যে বিভব পার্থক্য থাকবে সেই বিভব পার্থক্যটা বের করতে হবে। এখানে সেই বিভব পার্থক্যটা তোমাকে বের করতে হবে। তো ওই বিভব পার্থক্য আমরা কি করে বের করব? ওই বিভব পার্থক্য আমরা কি করে বের করব, এটাই হচ্ছে কথা। এইটা আমরা বের করব মূলত কারশফের সূত্র অ্যাপ্লাই করার পরে। কারশফের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে হয়ে যাবে। তাহলে দেখো তোমার বের করতে হবে এই জায়গাটাতে, এটা পজিটিভ নেগেটিভ দাও, এইটাই হচ্ছে তোমার ভিসিই। এরা এই চিত্রটা দেখাইছে, এই টোটালটা কালেক্টর অ্যামিটারের মধ্যে যেটা আছে সেটা বের করতে হবে। তাহলে এইখানে তুমি এইখানটাতে তুমি কি করবা, কারশফ অ্যাপ্লাই করবা। এই জায়গায় তুমি কারশফ অ্যাপ্লাই করবা কোনটাতে, এই লুপটাতে কারশফ অ্যাপ্লাই করবা। ধরো এইখান থেকে এই যে লুপটা হইছে এই লুপটাতে তুমি কারশফ অ্যাপ্লাই করবা। তো এই লুপটাতে যে কারশফ অ্যাপ্লাই করবা তাহলে কি হবে, এই প্রান্ত থেকে শুরু করো, এই দিক থেকে আসো, আসো আসো, আউটপুটের বিভব কি ভিসিসি, এটা একটা বিভব ভিসিসি। আবার দেখো এর একটা তো বিভব পাবা তুমি, এই রোধের জন্য কি পাবা, ভি আউটপুট পাবা না, এখানে তুমি কি পাবা, ভি আউটপুট পাবা। ভি আউটপুট তো ভিসিসি, এখানে তো আলাদা করে ভি আউটপুট দেওয়ার প্রয়োজন নাই। এখান থেকে ডিরেক্টলি এখান থেকে আসো আসো আসো, আর এল, এখান থেকে তুমি পাচ্ছ আর এল পাচ্ছ। তাহলে এখান থেকে কারেন্ট প্রবেশ, যদি এখান থেকে ব্যাটারি পজিটিভ প্রান্ত, তাহলে এখান থেকে যদি প্রবেশ করে তাহলে এটা পজিটিভ প্রান্ত। তা আমরা এদিকে হিসাব করব না, আমরা শুধুমাত্র এই লুপের কারেন্ট নিব। এই লুপের কারেন্ট হচ্ছে তোমার ধরো আইসি না, এই লুপের কারেন্ট এখানে তোমার আইসি। তাহলে এখান থেকে আসো, এর মধ্যে হচ্ছে আইসি কারেন্ট যাচ্ছে, তাহলে আইসি আর এল। আচ্ছা আমরা পজিটিভ নেগেটিভ ধরেই করি, দুই ভাবে তো শেখাইছিলাম। তাহলে এটা যেহেতু ব্যাটারি পজিটিভ প্রান্ত, এই পাশ দিয়ে কারেন্ট ঢুকবে, তাহলে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এইভাবে যদি আসো তাহলে মাইনাস আইসি আর এল, এরপরে আসলে এখানে পাবো প্লাস ভিসিসি। এরপর এখান থেকে যদি আসো উপরের দিকে যাও, উপরের দিকে গেলে এখানে তুমি পাবা মাইনাস ভিসি। তাহলে এখান থেকে তুমি ভিসি সমান কি পাবা, ভিসিসি মাইনাস আইসি আর এল। তা ভিসিসি কত দিছে এখানে, ভিসিসি 50 না কত 9 দেওয়া, এন্ড আইসি কত, আইসি বলতে আইসি এর মান কি দেওয়া আছে, আইসি বের করতে হবে, আইসি বের করতে হবে কারণ আউটপুটের ভোল্টেজ দেওয়া আছে 9 ভোল্ট, 0.9 ভোল্ট। তাহলে সেখানে আর আউটপুটের রোধ দেওয়া আছে, তাহলে আইসি আমরা বের করতে পারতেছি। আইসি কত আসছে এটা, তাহলে সেটা এখানে বসাই দিবা, আর এল বসাই দিবা। তাহলে আমরা কারশফ অ্যাপ্লাই করছি কিভাবে, এই দিকে আমরা অ্যাপ্লাই করছি। তাহলে এই কিন্তু ভিসি বের করা শেষ। এই হচ্ছে ভিসি
বের করা কমপ্লিট। এখন আমাকে বের করতে হবে আইবি। তুমি এবার এই লুপে হিসাব করো, এই লুপে কার সাথে অ্যাপ্লাই করো, এই লুপে কার সাথে অ্যাপ্লাই করো, এই প্রান্ত থেকে শুরু করো, এইদিকে যাও, এই দিক থেকে আসো আসো আসো, এই যে বিই, ভিবিই, এখানে থাকতেছে কি তোমার বেজ এন্ড এমিটার, এই বিভাগটা থাকতেছে ভিবিই। এখন এই ভিবিই কত হবে এটা মনে রাখতে হবে। তা দেখো, আর সেটা কারশফ না দিয়েও, কারশফ দিয়ে করলে করা কঠিন, কারণ ভিবি এর মানটা আমরা জানি না, ভিবি এর মানটা আমরা জানি না, সেজন্য এটা কারশফ দিয়ে করব না। দেখো আমাদের বের করতে হবে হচ্ছে আইবি। আইবি সমান কি, আমরা বিসিবি, বিটা সমান আইসি বাই আইবি, বিটা সমান আইসি বাই আইবি, এইখান থেকে আমরা আইবিটা বের করতে পারি। আইসি এর মান আমরা জানি, এখন বিটা তো আমরা জানি না, বিটা আমরা আলফা থেকে বের করতে পারি, কারণ আলফা এখানে সহজে বের করা যাচ্ছে, আইসি বাই আলফার মান এখানে দেওয়া আছে 49/50, তাহলে এখান থেকে তুমি আলফা বের বিটা বের করে নিলে, বিটা থেকে তুমি আইবি এর মানটা বের করে নিলে, এরপরে তোমার ভোল্টেজ বিবর্ধন এবং ক্ষমতা বিবর্ধন এভি আর এপি বের করতে বলছে, সূত্র তো জানোই। প্রবাহ লাভ, প্রবাহ বিবর্ধন গুণক, এই সূত্রগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি, এগুলো নিয়ে খুব বেশি বলার কিছু নাই। ট্রানজিস্টরের অ্যামপ্লিফায়ারের ব্যবহার, এই কাজটা দেখে ফেলবা। ইন্টারকম, অ্যালার্ম, রেডিও, মাইক, হ্যাঁ আয়াম দিয়ে মনে রাখো, রে অ্যাম, অ্যামপ্লিফায়ারের ব্যবহার কোথায় হয়, রেডিও, ইন্টারকম, অ্যালার্ম, মাইক। অন্তর্গামী রোধ, বহির্গামী রোধ, এই যে সূত্রগুলো এখানে বিটা বের করতে বলছে, এটা সিম্পল সিম্পল সূত্র, এগুলো পারবা। নিঃসরণ প্রবাহ দেওয়া আছে, আইবি আইই আইবি দেওয়া আছে, বিটা আলফা বের করতে বলছে, এখানেও সেম। কারেন্ট অ্যাপ্লিকেশন ফ্যাক্টর মানে আলফা বের করতে হবে এখানে। আইসি আইবি দেওয়া আছে, ট্রানজিস্টরের আলফা, বিটা এবং আইই মান বের করো। আইসি আইবি থাকলে তুমি অবশ্যই আই বের করতে পারতেছো, আর আইই এন্ড আইসি আইবি সব জানলে তুমি আলফা বিটা বের করতে পারবা, কারণ সূত্র তো জানো, বিটা সূত্র দিয়ে আলফা বের করে নিলে। প্রবাহ বিবর্ধন গুণক, কমন এমিটার, তাহলে প্রবাহ বিবর্ধন গুণক কি, আলফা, আলফা সমান কি আইসি বাই আইবি, আইসি দেওয়া আছে কিনা দেখতে হবে, বেস প্রবাহ আইবি দেওয়া আছে, আইসিটা বের করে নিতে হবে, এটা হচ্ছে ইনপুটের ভোল্টেজ, এটা হচ্ছে ইনপুটের কারেন্ট। ও বেস প্রবাহ 8 থেকে পরিবর্তন হয়ে 22 হয়েছে, তাহলে এখানে ডেল আইবি। আর অ্যামিটার প্রবাহ পরিবর্তন হয়েছে মনে হয় বলছে, এখানে অ্যামিটার প্রবাহ হয়েছে 16, তাহলে আইই আর আইবি দেওয়া আছে, তাহলে আইসিটা বের করে নিতে হবে, এই যে আইসিটা বের করে নিতে হবে। এনপিএন ট্রানজিস্টরের সাধারণ নিঃসরণ পদ্ধতিতে রাখা আছে ট্রানজিস্টরের প্রবাহ লাভ বিটা 100 যদি হয়, তাহলে আইসি বের করতে হবে, আইসি দেওয়া হলে আইই বের করতে হবে, তাহলে বিটা থেকে তুমি কি আইবি বের করে নিতে পারো না, আইবি বের করে নিতে পারো, তাহলে আইবি বের করে নিলে তুমি সহজে এখান থেকে আই বের করে ফেলতে পারবা। দেখো এখন সব একই টাইপের ম্যাথ, এটা একই, এটা একই, এটা গুলো পারবা, এগুলো পারবা, এটা এটা তো দেখছি একটু আগেই, একটু আগে যেটা করছি সেটাই কিন্তু, এক জিনিস দুইবার দিছে। এই ডায়োডের এই ম্যাথ পারার কথা, করাইছি। একটা এনপিএন ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ 8 মিলিঅ্যাম্পিয়ার যদি নিঃসৃত ইলেকট্রনগুলো 99.6% সংগ্রাহকে পৌঁছায়, মানে সংগ্রাহক প্রবাহ পৌঁছায়, এমিটার থেকে যা যাচ্ছে তার 99.6% সংগ্রহ পৌঁছাচ্ছে, তার মানে মাত্র 0.4% বেজে ব্যয় হচ্ছে, তাহলে আইসি বাই আইই এটাই হচ্ছে আমার কি আলফা।
তাহলে এখান থেকে আই টা বের করে নাও। আই সমান কত আসতেছে, কারণ আইসি এর মান তো তোমার দেওয়া আছে। দিয়ে এখান থেকে আইবি বের করে নিয়ে প্রভাব বিবর্ধন গুণক বিটা বের করে নিবা। এক জিনিস দেখো, বারবার ভোল্টেজ লাভ এবি বের করতে হবে, সূত্র শেখায় দিয়েছি। যা যা দরকার তখন শুধু সেই জিনিসগুলা বের করে নিবা। সুইচ হিসেবে ট্রানজিস্টর। আচ্ছা, আরো কতগুলো একটু ম্যাথ মনে হয় একটু করানো দরকার। আমি দেখি আরো কতগুলো ম্যাথ লিখে তারপর দিব, আরেকটা ক্লাস লাগবে। সেদিন আমরা সংখ্যা পদ্ধতির বাকিটুকু আর এই এর বাকি ম্যাথ গুলো করে দিব।